আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে আমি মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করতেছি। শপথ করিতেছি যে জাতীয় সংসদের নতুন সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন। প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ পড়ানোর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায় শুরু হয়েছে। কিন্তু এই উৎসবমুখর পরিবেশের মধ্যেও সবার দৃষ্টি এখন নিবদ্ধ দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বঙ্গভবনের দিকে। ক্ষমতার পালাবদলের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি বিষয় এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি তার পদে বহাল থাকছেন, নাকি তিনিও বিদায় নিচ্ছেন? সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালের এপ্রিলে দায়িত্ব গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদের এখনও 2 বছরের বেশি সময় বাকি। সংবিধান অনুযায়ী 2028 সালের এপ্রিল পর্যন্ত তার বঙ্গভবনে থাকার কথা। কিন্তু রাজনীতির বাস্তবতা এবং সরকার পরিবর্তনের প্রেক্ষাপট এই সময়সূচিকে এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে 17 ফেব্রুয়ারি নতুন সরকারের সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে। বিএনপি সরকারের যাত্রা শুরুর পরপরই সরকারের ভেতরে এবং বাইরে জোর গুঞ্জন চলছে রাষ্ট্রপতির পরিবর্তন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আলোচনা মূলত শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলেন। যদিও সে সময় তাকে অপসারণ বা তার পদত্যাগের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু রাজনৈতিক চাপ তখন থেকেই বিদ্যমান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি সামনে আসে গত ডিসেম্বর মাসে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই তার সরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন, অন্তর্বর্তী সরকারের সময়টাতে তিনি কিছুটা অস্বস্তি এবং অপমানের সম্মুখীন হয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর তিনি তার দায়িত্বে থাকতে চান না। তার ভাষায়, নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করাটা তিনি সাংবিধানিক বাধ্যবাধকতা মনে করেছেন। কিন্তু নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পরই তিনি বিদায় নিতে আগ্রহী। এখন যেহেতু নতুন সংসদ গঠিত হয়েছে এবং সরকার কাজ শুরু করেছে, তাই রাষ্ট্রপতির সেই ইচ্ছার বাস্তবায়ন দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংবিধানের আলোকে একজন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে যাওয়ার 3টি পথ খোলা রয়েছে। এর মধ্যে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সম্মানজনক এবং সহজ পথটি হল স্বেচ্ছায় পদত্যাগ। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যদি মনে করেন তিনি আর দায়িত্বে থাকবেন না, তবে তিনি স্পিকারের উদ্দেশ্যে একটি স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে পারেন। যেহেতু নতুন সংসদের কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ করছেন, তাই মোহাম্মদ শাহাবুদ্দিন চাইলে যে কোনো মুহূর্তে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে বঙ্গভবন ছাড়তে পারেন। এতে কোনো দীর্ঘমেয়াদী আইনি বা সংসদীয় জটিলতার সৃষ্টি হবে না। যদি রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ না করেন এবং নতুন সরকার তাকে পদে রাখতে না চায়, সেক্ষেত্রে সংবিধানের আরেকটি পথ হল অভিশংসন। তবে এটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগ এনে সংসদ তাকে অভিশংসন করতে পারে। এই প্রক্রিয়ায় সংসদের মোট সদস্যের অন্তত 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। প্রথমে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষর সহ একটি নোটিশ স্পিকারের কাছে জমা দিতে হয়। নোটিশ দেওয়ার পর 14 থেকে 30 দিনের মধ্যে সংসদে এ নিয়ে আলোচনা হতে হবে। এরপর সংসদ বিষয়টি তদন্ত করবে এবং রাষ্ট্রপতিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। সবশেষে যদি 2/3 ভোটে প্রস্তাবটি পাশ হয়, তবেই রাষ্ট্রপতি পদ হারাবেন। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার হয়তো এত দীর্ঘ এবং জটিল পথে হাঁটতে চাইবে না, কারণ রাষ্ট্রপতি নিজেই এর আগে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেই অভিশংসনের মতো কঠিন প্রক্রিয়ার আর প্রয়োজন হবে না। তৃতীয় আরেকটি পথ সংবিধানে উল্লেখ আছে, সেটি হল অসামর্থ্যের কারণে অপসারণ। যদি রাষ্ট্রপতি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দায়িত্ব পালনে অক্ষম হন, তবে সংসদ তাকে অপসারণ করতে পারে। এক্ষেত্রেও সংসদের অধিকাংশ সদস্যের সই করার নোটিশের পর একটি মেডিকেল বোর্ড গঠন করতে হয়। সেই বোর্ডের রিপোর্টের উপর ভিত্তি করে সংসদে 2/3 সদস্য ভোট দিলে তার পদের অবসান ঘটে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রে এই ধারাটি প্রযোজ্য হওয়ার সম্ভাবনা কম, কারণ আলোচনাটি মূলত রাজনৈতিক এবং তার নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষ হওয়া, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে
রাষ্ট্রপতির পদ শূন্য হলে সেই পদ পূরণের জন্য 90 দিন থেকে 60 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। অর্থাৎ পদ শূন্য হওয়ার তারিখের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি সাধারণ নির্বাচনের মতো নয়। এখানে ভোটার হলেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। তিনি নির্বাচনী কর্তা হিসেবে স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনের প্রক্রিয়াটি বেশ সুনির্দিষ্ট। তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সংসদ ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থী হতে হলে যে কোনো ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। এছাড়া সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। যদি রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন তবেই কেবল ভোটের প্রয়োজন হয়। আর যদি একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং তা বৈধ হয় তবে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশিরভাগ সময় দেখা গেছে ক্ষমতাসীন দল যাকে মনোনয়ন দেয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন, কারণ সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়টিও এখন বেশ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের বর্তমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই মূল নির্বাহী ক্ষমতা থাকে। রাষ্ট্রপতি মূলত একটি আলংকারিক পদ। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কেবল দুটি কাজ করতে পারেন: প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। বাকি সব কাজের জন্য তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলতে হয়। তবে জুলাই সনদের আওতায় রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার প্রস্তাব করা হয়েছে। বিগত সময়ে দেখা গেছে দলীয় সরকারের অধীনে রাষ্ট্রপতি তার নিরপেক্ষতা বজায় রাখতে অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েন। এই সংকট কাটাতে জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো উচিত। প্রস্তাবনা অনুযায়ী মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে আর প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। তিনি নিজস্ব এখতিয়ারে এই নিয়োগগুলো দিতে পারবেন। যদি এই সংস্কারগুলো বাস্তবায়িত হয় তবে আগামীতে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বর্তমানের চেয়ে কিছুটা বেশি ক্ষমতার অধিকারী হতে পারেন। তবে এই পরিবর্তনগুলো কার্যকর করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন, যা একটি সময়সাপেক্ষ বিষয়। নতুন সরকার এবং সংসদ কত দ্রুত এই সংস্কারে হাত দেবে তার উপর নির্ভর করছে পরবর্তী রাষ্ট্রপতির ক্ষমতার পরিধি। এখন প্রশ্ন হলো, নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন? নতুন সরকার এবং সংসদের যাত্রা শুরুতেই এই নাম নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। যদিও এখনো কোনো নির্দিষ্ট নাম চূড়ান্তভাবে সামনে আসেনি, তবে রাজনৈতিক মহলের ধারণা বিএনপি সরকার এমন একজনকে এই পদে চাইবে যিনি দলের প্রতি অনুগত থাকার পাশাপাশি রাষ্ট্রের অভিভাবক হিসেবেও গ্রহণযোগ্য হবেন। অতীত অভিজ্ঞতার আলোকে বলা যায়, রাজনৈতিক সংকটের সময় বা নির্বাচনের সময় রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে সংসদ ভেঙে দেওয়া হলে বা অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে বহাল থাকেন। তাই সরকার এই পদে নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। অন্যদিকে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের বিষয়টি যদি নিশ্চিত হয় তবে অন্তর্বর্তীকালীন সময়ে কে দায়িত্ব পালন করবেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন। যেহেতু নতুন সংসদে নতুন স্পিকার দায়িত্ব নিচ্ছেন, তাই রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে সঙ্গে স্পিকারের কাঁধেই এই বাড়তি দায়িত্ব বর্তাবে। আইনজ্ঞদের মতে নতুন সরকারের সংসদ অধিবেশন বসার আগে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সুরাহা হতে পারে, কারণ রাষ্ট্রপতি সাধারণত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন। নতুন সরকারের অধীনে প্রথম অধিবেশনে বর্তমান রাষ্ট্রপতি ভাষণ দেবেন নাকি নতুন কেউ এসে সেই দায়িত্ব পালন করবেন সেটিও একটি দেখার বিষয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, অধিবেশন শুরুর আগেই যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তবে স্পিকারের মাধ্যমে অধিবেশন আহ্বান এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হতে পারে।